নমস্কার। যেমনটা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি মুঘল যুগের উপর একটা নতুন ক্লাস নিয়ে আসব, একটা ডেডিকেটেড একটা ক্লাস নিয়ে আসব শুধুমাত্র এই পরবর্তী মুঘল যুগ। আচ্ছা, পরবর্তী মুঘল যুগ জিনিসটা কি? দেখো, যে অরিজিনালি যে মুঘল যুগ আমরা যে যে অংশটাকে ভাবি সেটা হচ্ছে ওই বাবর থেকে শুরু হচ্ছে, পানিপথের যুদ্ধ থেকে, এবং ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত যে সময়কালটা, সেই সময়টাকে আমরা মেন মুঘল পিরিয়ড হিসাবে আখ্যা দিয়ে রাখি। ঠিক আছে? যেই ঔরঙ্গজেব মারা গেল, সেই তারপর থেকে যে সমস্ত রাজারা এসেছিল, শাসকেরা এসেছিল, তারা খুবই দুর্বলচিত্ত ছিল এবং তাদের শাসনকালটা বা সেটা খুব অতটা গুরুত্বপূর্ণ ছিল না। সেখানে তেমন কিছু বলার মতো বা উল্লেখনীয় সেরকম কিছু ঘটেনি, যে কারণে এই একটা মধ্যেই, ক্লাসের মধ্যেই আমরা পুরো মুঘল সাম্রাজ্যটাকে দেখে নেব। ঠিক আছে? মুঘল সাম্রাজ্য বলতে মুঘল পরবর্তী সাম্রাজ্য যেটা। ঠিক আছে? তো দেখো, কোশ্চেন অ্যান্সারের মাধ্যমেই আমরা করব। আরেকটা কথা তোমাদের বলে রাখি, দেখো তোমরা যারা অনেকে ভাবছো যে, আমি এটা লক্ষ্য করছি জিনিসটা, এটা শুধু আমার চ্যানেলে হোক বা অন্য কোনো চ্যানেলের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করছি, যখন কোনো একটা সিলেবাস ধরে ধাপে ধাপে টপিক ওয়াইজ ক্লাস করানো হচ্ছে, সেখানে ভিউজ আসছে না, তোমাদের সেটা পছন্দ হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যখন এটা লেখা হচ্ছে যে ডাব্লিউবির জন্য বেস্ট 50টি প্রশ্নোত্তর বা সেরা 30টি এমসিকিউ কোশ্চেন, অঙ্গনওয়াড়ি বা পঞ্চায়েত, বা ধরো রেলের গ্রুপটির জন্য বেস্ট 25টি সায়েন্সের কোশ্চেন, তো এই যে তোমাদের পছন্দটা, সেটার মধ্যে একটুখানি আমার মনে হয় ত্রুটি রয়েছে। মনে রেখো একটা কথা, আমি খুব ভালো করে তোমাদের এই ক্লাসটা শুরু করার আগে বলে দিচ্ছি, এই সরকার, রাজ্য সরকারের কথা বলছি আমি, এই সরকার কিন্তু কোনোভাবেই বেশি লেট করবে না। মনে রেখো, পরীক্ষার দিন ঘোষণা থেকে শুরু করে 3 মাসের মধ্যে রিটেন পরীক্ষা, ফার্স্ট রিটেন পরীক্ষা কিন্তু ওরা করিয়ে নেবে। তো তোমরা যারা এটা মনে মনে ভেবে রেখেছো যে আগে বেরোক, কিছু একটা হোক, তারপর গিয়ে আমি শুরু করব, তাহলে আমি আবারও বলছি, যেরকমভাবে এতদিন পর্যন্ত তোমরা ব্যর্থ হয়েছিলে, আবারও সেই জিনিসটা আবারও রিপিট হবে। তাই যদি সেই রিপিটেশন না করতে চাও, সেই জন্য বলছি যে আগে থেকে সংযত হয়ে যাও এবং যে ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে তোমাদের জন্য আনা হচ্ছে সেইগুলোকে খুব মনোযোগ সহকারে দেখো। হয়তো আমার এই প্রথমে এত বড় একটা লেকচার শুনে হয়তো অনেকে বেরিয়ে যেতে পারে, বেরিয়ে যাক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত এই কথাটা শুনছো আমার, তাহলে জানো যে হ্যাঁ, তোমার কিছু একটা হবে বলেই এটা শুনছো। ঠিক আছে? তো আমি তোমাদের এটাই বলছি যে ধারাবাহিকভাবে যে যে ক্লাসগুলো, তোমাদের ইতিহাসের ক্লাসগুলো যেগুলো নিয়ে আসছি, সেগুলোকে দেখো। এই ইতিহাসের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা পলিটি এবং ভূগোলের যে সমস্ত চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেগুলোকেও আমরা ধীরে ধীরে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? তো চলো দেখে নিই আজকের ক্লাসটা। ঠিক আছে? দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, আমি একটু বড় করে দিই। দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে 1707 সালে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর কোন মুঘল রাজপুত্র বাহাদুর শাহ প্রথম উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন? তাহলে তোমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, ঔরঙ্গজেবের পর কে এসেছিলেন? অবশ্যই বাহাদুর শাহ প্রথম এসেছিলেন। ঠিক আছে? কিন্তু বাহাদুর শাহ প্রথম ছিল তার নিজের উপাধি। আসল নামটা কি ছিল সেটা জানতে চাওয়া হয়েছে এখানে। তো আসল নামটা ছিল মুয়াজ্জম। কি ছিল? মোহাম্মদ মুয়াজ্জম। দেখো, এখানে একটা দিয়েছে, ঔরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ মুয়াজ্জম তার ভাইদের যুদ্ধে পরাজিত করে, মানে ভাইদেরকে, যেমন ঔরঙ্গজেব যেরকমভাবে তার ভাইদেরকে পরাজিত করে সিংহাসনে বসেছিল, এও সেরকমভাবে তার ভাইদেরকে পরাজিত করে 63 বছর বয়সে, বুঝতে পারছো কতটা বয়সে সে বসেছিল, 63 বছর বয়সে বাহাদুর শাহ প্রথম বা শাহ আলম নামে সিংহাসনে বসেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে মুয়াজ্জম, তার বয়স ছিল, যখন সিংহাসনে বসেছিলেন তখন তার বয়স ছিল 63, এবং তার উপাধি দুটি ছিল, তাকে আমরা বাহাদুর শাহ প্রথম বা শাহ আলম প্রথম নামেও জানি। ঠিক আছে? এই দুটি নাম ধারণ করে সে সিংহাসনে বসেছিল। তো চলো পরবর্তী প্রশ্ন দেখব আমরা। কি রয়েছে,
নিচের কোন মুঘল সম্রাটকে তার উদাসীনতা ও রাজকার্যে অবহেলার জন্য শাহ ই বেখবর বলা হতো? মানে কি চলছে রাজ্যে সে সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নেই, সে তার নিজের মনেই কিন্তু সে আপন মানে আনন্দেই রয়েছে। সেই রাজাকে, কোন রাজার কথা এখানে বলা হচ্ছে? তো তিনি হলেন এই যার কথা আমরা আগে দেখলাম, অর্থাৎ বাহাদুর শাহ প্রথম। ঠিক আছে, তাকেই বলা হতো কি, নামটা কি? শাহ বেখবর। ঠিক আছে, দেখো ব্যাখ্যাতে বলেছে বিখ্যাত ঐতিহাসিক কাফি খাঁ, ঠিক আছে, সম্রাট বাহাদুর শাহ প্রথম এর সাম্রাজ্যের প্রতি এই উদাসীন মনোভাবের কারণে তাকে শাহ বেখবর বলেছেন। ঠিক আছে, তাহলে কে এই উপাধিটা তাকে দিয়েছিলেন? কাফি খাঁ তাকে এই উপাধিটা দিয়েছিলেন। ঠিক আছে, কি উপাধি? শাহ বেখবর। কাকে দিয়েছিলেন? বাহাদুর শাহ প্রথমকে। পরবর্তী প্রশ্ন দেখব। মুঘল ইতিহাসের প্রথম লম্পট মূর্খ নামে কোন শাসক পরিচিত হয়েছিলেন? মুঘল ইতিহাসের প্রথম কোন শাসক লম্পট মূর্খ নামে পরিচিত ছিলেন? তো তিনি ছিলেন জাহানদার শাহ। অপশন সি, জাহানদার শাহ ছিলেন লম্পট মূর্খ। কেন? দেখো ব্যাখ্যাটা দেখো তোমরা। বলেছে জাহানদার শাহ অত্যন্ত বিলাসবহুল ও অযোগ্য শাসক ছিলেন। তোমরা শুধুমাত্র এইগুলোই নয়, তোমরা দেখবে ধীরে ধীরে প্রত্যেকটা যতগুলো এই লেটার মুঘলে বেশিরভাগ শাসকই এইরকম ধরনেরই তাদের ক্যারেক্টার ছিল। ঠিক আছে, তো তিনি তার দরবারে লাল কুয়ার নামক এক নর্তকী দ্বারা সম্পূর্ণ প্রভাবিত ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন মুঘল সম্রাটের আমলে বিখ্যাত জিজিয়া কর চূড়ান্তভাবে রদ করা বা বাতিল করা হয়? জিজিয়া করটাকে চূড়ান্তভাবে, মানে দেখো এর আগে আমরা দেখেছিলাম যে আকবর এটাকে রদ করেছিল এবং সেটাকে আকবর 64-তে রদ করলো এবং সেটাকে 69-এ আবার চালু করলো কে? 79-তে চালু করলো ঔরঙ্গজেব। এবং ঔরঙ্গজেবের পর আবার বলছে কে ফাইনালি এই জিজিয়া করকে বন্ধ করলো? তো উত্তরটা আসবে মোহাম্মদ শাহ। নামটা মনে রেখো, মোহাম্মদ শাহ। যদিও জাহানদার শাহ এবং ফারুক সিয়ারের সমসাময়িক জিজিয়া কর বন্ধ করেছিলেন, কিন্তু 1720 সালে সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলা পাকাপাকিভাবে জিজিয়া কর মানে বন্ধ করে দিয়েছিলেন। তো ফাইনালি একদম পাকাপাকিভাবে কে বন্ধ করেছিল? তো মনে রাখবে 1720 সালে মোহাম্মদ শাহ রঙ্গিলা এটাকে ভালোভাবে বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীটা দেখব, পরবর্তী কোশ্চেনে যাব। বলেছে মুঘল ইতিহাসে কাদের কিং মেকার, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, রাজা তৈরি কারক কাকে বলা হতো? কিং মেকার কাদেরকে বলা হতো বলো? কিং মেকার কাকে বলা হতো? সৈয়দ ভ্রাতৃদ্বয়কে বলা হতো কিং মেকার। মানে বুঝতেই পারছো, রাজাদের যতটা না পাওয়ার ছিল তার থেকে বেশি পাওয়ার এদের ছিল। এরা ডিসাইড করতো যে কাকে রাজা হিসেবে বসিয়ে রাখবো সিংহাসনে, কাকে রাজার পদ থেকে বিচ্যুত করব। তো সৈয়দ ভ্রাতৃদ্বয় ছিল কিং মেকার। তো এই সৈয়দ ভ্রাতৃদ্বয় মানে এই দুই ভাই কে কে ছিল? একটা হচ্ছে আবদুল্লাহ খান এবং হোসেন আলী। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন মুঘল সম্রাটকে ইতিহাসের পাতায় ঘৃণিত কাপুরুষ বলে অভিহিত করা হয়েছে? কাকে ঘৃণিত কাপুরুষ বলা হয়েছে? ফারুক সিয়ারকে। তোমরা জানো যে ফারুক সিয়ার ফরমানও জারি করেছিল, হ্যাঁ, ইংরেজদেরকে বাণিজ্য করার একটা পারমিশন দিয়েছিল। ঠিক আছে, তো এই ফারুক সিয়ারকেই বলা হতো ঘৃণিত কাপুরুষ। পরবর্তী প্রশ্ন দেখব, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1717 সালে মহা ফরমান বা ফারুক সিয়ার ফরমান কে দিয়েছিলেন? তো এটাই আমরা কিছুক্ষণ আগেই বললাম, ফারুক সিয়ার দিয়েছিলেন। ঠিক আছে, দেখো এই ফরমানে বলা হয়েছিল যে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়, যাকে ব্রিটিশ শাসন সাম্রাজ্যের একটা ম্যাগনা কার্টা বলা হতো। ঠিক আছে, মাত্র সারা বছরে 3000 টাকা দেবে এবং সারা বছর ধরে বিনা ট্যাক্স প্রদান করে কোনো রকম কোনো ট্যাক্স ডিউটি ইম্পোর্ট ডিউটি কিছু না না করে ওরা কিন্তু বাণিজ্য করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাটের শাসনকালে
1739 খ্রিস্টাব্দে পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট এটা। তো এখান থেকে দেখো 2-3টে কোশ্চেন আমরা জানতে পারবো। একটা প্রথম যেটা জানতে পারবো সেটা হচ্ছে 1739 সালে পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, পারস্যের শাসক নাদির শাহ কত সালে? 1739 সালে। তো এবারে প্রশ্ন আসছে কার আমলে বা কার সময়কালে এটা হয়েছিল? তো সেই সময় কে ছিলেন? মোহাম্মদ শাহ সেই সময় ছিলেন। ঠিক আছে, মোহাম্মদ শাহকে কী বলা হতো? মোহাম্মদ শাহকে রঙ্গিলাও বলা হতো। ঠিক আছে, তিনি খুব নাচ গান বাজনা বিলাসবহুল জীবনযাত্রার জন্য ফেমাস ছিলেন, সেই কারণে তাকে মোহাম্মদ শাহ রঙ্গিলা বলা হতো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 1739 সালে নাদির শাহ এবং মুঘল সেনাবাহিনীর মধ্যে কোন বিখ্যাত যুদ্ধটি সংঘটিত হয়েছিল? দেখো, নাদির শাহ এবং মুঘল সেনাবাহিনীর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটাকে বলা হতো কর্নালের যুদ্ধ। কী যুদ্ধ? কর্নালের যুদ্ধ। এবং এটা হয়েছিল কখন? 1739 খ্রিস্টাব্দে 13ই ফেব্রুয়ারি কর্নালের যুদ্ধ হয়েছিল। কি ঠিক আছে, বলেছে নাদির শাহ অত্যন্ত সহজে মুঘল বাহিনীকে পরাজিত করতে পেরেছিলেন এবং সম্রাট মোহাম্মদ শাহকে বন্দী করেছিলেন এই যুদ্ধের পর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। বলেছে নাদির শাহ দিল্লি লুণ্ঠন করার সময় শাহজাহানের তৈরি কোন বিখ্যাত জিনিসটি পারস্যে নিয়ে যান? কোনটি পারস্যে নিয়ে গিয়েছিলেন? কোন বিখ্যাত জিনিসটি? বিখ্যাত মানে সত্যিই বিখ্যাত সেটা। তো তোমরা জানো কোহিনূর হীরা এবং আর একটা হচ্ছে ময়ূর সিংহাসন, এই দুটোকেই তিনি লুট করে নিয়ে চলে গিয়েছিলেন। ঠিক আছে, পারস্যে। দেখো এখানে আরও কিছু বলা আছে। বলেছে যে নাদির শাহ দিল্লির রাজকোষ থেকে বিখ্যাত তখ্ত ই তাউস, ময়ূর সিংহাসন যেটাকে বলা হতো, তখ্ত ই তাউস এবং কোহিনূর হীরা লুট করে নিয়ে যান এবং এরপর আর কোনো মুঘল সম্রাট ময়ূর সিংহাসনে বসতে পারেনি। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে লাস্ট কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসনে বসেছিলেন, তো তোমরা বলবে বলো মোহাম্মদ শাহ। ঠিক আছে, মোহাম্মদ শাহ। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কার শাসনকালে মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয় এবং বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যার স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল? মানে বুঝতেই পারছো, যখন মেন রাজা যে দিল্লির যে রাজা, দেশের গোটা দেশের রাজা, যে সে যদি দুর্বল হয়ে যায় না, যে বিভিন্ন অঞ্চলে হায়দ্রাবাদ, বাংলা এবং অযোধ্যা এই সমস্ত অঞ্চলে যে ছোটো ছোটো অঞ্চলগুলোতে যে একসময় যারা জায়গির ছিল তারা জায়গির থেকে আরও বেশি সুবেদার এরকম থেকে বড় বড় শাসকে পরিণত হয়ে গেল। এই যে এই আত্মপ্রকাশটা এই কারণেই হয়েছিল, কারণ ওরা দুর্বল ছিল। ওরা যদি ভালোভাবে কন্ট্রোল পাওয়ার থাকতো তাদের, এরা কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারতো না। ঠিক আছে, তো বলেছিল যে কার শাসনকালে এই ঘটনাটা ঘটেছিল সেটা জানতে চেয়েছে। অবশ্যই এটা মোহাম্মদ শাহের আমলে হয়েছিল। ঠিক আছে, মোহাম্মদ শাহ রঙ্গিলা। এখানে একটা কথা বলেছে, মোহাম্মদ শাহর দুর্বলতার সুযোগে মুর্শিদ কুলি খাঁ বাংলা, নিজামুল মুলক হায়দ্রাবাদ এবং সাদাত খাঁ অযোধ্যা স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেছিলেন। মানে ওরা বলেছিল যে আমরা কিন্তু দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত নই, আমরা আমাদের জায়গাতে স্বাধীনভাবে নিজেদেরকে পরিচালনা করছি, আমরা কারোর দ্বারা নিয়ন্ত্রিত নই। ঠিক আছে, এটা কি বলা হয়? স্বাধীন শাসন প্রতিষ্ঠা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 1724 সালে হায়দ্রাবাদে আসফ জাহি, ঠিক আছে, রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আসফ জাহি রাজবংশের কে প্রতিষ্ঠা করেছিল? আসফ জাহি হায়দ্রাবাদে কত সালে? 1724 খ্রিস্টাব্দে। তো এটা করেছিল নিজামুল মুলক। কে করেছিল? নিজামুল মুলক। এটাই অপশানে বেশি দেখতে পাবে। তো এই লোকটা অন্য কেউ নয়, চিনকিলিচ খাঁ এই লোকটাকেই নিজামুল মুলক বলা হতো। ঠিক আছে, তো এই লোকটাই প্রতিষ্ঠা করেছিল 1724 সালে হায়দ্রাবাদে, মানে এই হায়দ্রাবাদই প্রতিষ্ঠা করেছিল বলতে পারো। এই লোকটাই 1724 সালে হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করেছিল এবং কোন বংশটার নাম কী ছিল? বংশটার নাম ছিল আসফ জাহি রাজবংশ। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে বলেছিল, দেখো এখানে একটা ব্যাখ্যাটা কি বলেছে, মোহাম্মদ শাহের উজির বা প্রধানমন্ত্রী, যে মোহাম্মদ শাহের একসময় উজির বা প্রধানমন্ত্রী ছিল, নাম কি ছিল? চিনকিলিচ খাঁ, তার দরবারে রাজনীতিতে বিরক্ত হয়ে দাক্ষিণাতে চলে গিয়েছিল। মানে ওই চিনকিলিচ খাঁ ছিল কোথায়? প্রথমে মোহাম্মদ শাহের রাজ দরবারই ছিল, কিন্তু সে মোহাম্মদ শাহের দ্বারা একদম বিরক্ত হয়ে সে চলে গেল ছেড়ে ছুড়ে দাক্ষিণাতে, এবং দাক্ষিণাতে গিয়ে সে তার হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করলো এবং রাজশাহী বংশ প্রতিষ্ঠা করলো। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্ন দেখব আমরা। বলেছে 1717 সালে কাকে মুঘল সম্রাট ফারুক শিয়ার
বাংলার সুবেদার নবাব হিসাবে নিযুক্ত করেন, যিনি পরে বাংলার প্রথম স্বাধীন নবাব হন? বলো। মানে বলতে চেয়েছে এখানে যে 1717 সালে ফারুক সিয়ার বাংলার সুবেদার বা নবাব হিসাবে কাকে নিযুক্ত করেছিল? মুর্শিদ কুলি খাঁকে নিযুক্ত করেছিল। এই লোকটাই পরে সে বাংলাকে স্বাধীনতা ঘোষণা করে এবং বাংলাতে সে প্রথম স্বাধীন নবাব হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছিল। ঠিক আছে, তো মুর্শিদ কুলি খাঁ বাংলার দেওয়ান থেকে সুবেদার হন। ঠিক আছে, প্রথমে দেওয়ান ছিল, তারপরে সুবেদার হলেন। পরে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করে স্বাধীনভাবে বাংলা শাসন করতে শুরু করেন। তাহলে ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিল কে? মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, ওটা নাম অনুসারেই ওটা মুর্শিদাবাদ নাম হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। 14 নম্বর প্রশ্ন, যে আফগান আক্রমণকারী আহমদ শাহ আবদালি, খুব ইম্পর্ট্যান্ট, আহমদ শাহ আবদালি 1748 সালে কার রাজত্বকালে প্রথমবার ভারত আক্রমণ করেছিল? আহমেদ শাহের আমলে করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, খুব ইম্পর্ট্যান্ট এটা। 1757 সালে 23শে জুন যখন পলাশি যুদ্ধ সংঘটিত হয়, তখন দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? মানে দিল্লিতে তখন কে বসেছিল? যখন এদিকে পলাশি যুদ্ধ হচ্ছে তখন দিল্লির সিংহাসনে তখন কে রয়েছে? আলমগীর দ্বিতীয়। ঠিক আছে, দ্বিতীয় আলমগীর। তো পলাশি যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। পরবর্তী দেখো, এখানে দেখো ইংরেজদের তরফ থেকে কে ছিল? লর্ড ক্লাইভ ছিল। ঠিক আছে, পলাশি যুদ্ধে ইংরেজদের তরফ থেকে কে ছিল? লর্ড ক্লাইভ ছিল। দেখো, চলো পরবর্তী প্রশ্ন। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? যখন 1761 সালে যখন পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে, তখন সেই সময়ে, আচ্ছা, পানিপথের তৃতীয় যুদ্ধটা হয়েছিল কার কার মধ্যে? দেখো নিচে লেখা আছে যে পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। ঠিক আছে, তো তখন যখন তৃতীয় যুদ্ধটা যখন হচ্ছে, পানিপথের তৃতীয় যুদ্ধ, তখন সিংহাসনে কে ছিল? মুঘল সিংহাসনে তখন কে ছিলেন? তখন মুঘল সিংহাসনে ছিলেন শাহ আলম দ্বিতীয়। ঠিক আছে, এটা কিন্তু শাহ আলম সেই প্রথম শাহ আলম নয়, কিন্তু শাহ আলম দ্বিতীয় ছিল। ঠিক আছে, মাথায় মনে রেখো এটা। দেখো পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের প্রকৃত নাম ছিল আলী গৌহর? ঠিক আছে, আলী গৌহর কার নাম ছিল বলো? আলী গৌহর নাম ছিল ওই দ্বিতীয় শাহ আলমের আসল নাম ছিল বা প্রকৃত নাম ছিল কি? আলী গৌহর। ঠিক আছে, আলী গৌহর 1759 সালে শাহ আলম দ্বিতীয় উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। তার দীর্ঘ শাসনকাল বহু উত্থান পতনের সাক্ষী হয়েছিল। ঠিক আছে, এসবগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এটুকু মনে রেখো যে আলী গৌহর, ঠিক আছে, শাহ আলম, আলী গৌহর, শাহ আলম। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1764 সালে ঐতিহাসিক বক্সারের যুদ্ধে কোন মুঘল সম্রাট অংশ নিয়েছিলেন? তো বক্সারের যুদ্ধ দেখো যখন হচ্ছে, মানে কত সালে হয়েছিল? 1764 সালে হয়েছিল। তো এই বক্সারের যুদ্ধ না, মূলত একদিকে ছিল ইংরেজরা আর একদিকে ছিল তিনটে শক্তি ছিল। এক ছিল, দেখো এখানে লেখা আছে নিচে, দেখো প্রথমে ছিল সম্রাট শাহ আলম, যেটা উত্তর। ঠিক আছে, শাহ আলম দ্বিতীয়, মানে বক্সারের যুদ্ধে কারা কারা ছিল সেটা বলছি কিন্তু, হ্যাঁ। শাহ আলম দ্বিতীয় ছিল, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ছিল এবং বাংলার প্রাক্তন নবাব মীর কাসিম ছিল। এই তিনজন মিলে একটা জোট গঠন করেছিল এবং তারা সবাই মিলে চেয়েছিল ইংরেজদেরকে পরাজিত করতে, বাট তারা পরাজিত হয়েছিল, হেরে গিয়েছিল এবং তারপর থেকে ইংরেজরা ভালোভাবে আমাদের দেশে শাসন কার্য শুরু করে দেয়। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এখানে উত্তরটা কী হয়ে যাবে? শাহ আলম দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন বলেছে 1765 সালে কোন চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার দিয়েছিলেন? তো এখানে এই চুক্তিটার নাম খুব পরীক্ষায় আছে, এলাহাবাদের চুক্তি। এই এলাহাবাদের চুক্তি যখন প্রথম চুক্তি হয়েছিল, দুটো চুক্তি হয়েছিল। এলাহাবাদের প্রথম চুক্তির দ্বারা কি বলা হয়েছিল? যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করতে পেরেছিল, মানে দেওয়ানির দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, মানে তারা এখন থেকে ট্যাক্স তুলতে পারবে আর কি। কোন কোন জায়গা? বাংলা, বিহার এবং উড়িষ্যা। কোন ঘটনাটার পর এটা হলো? ওই 1764 সালে যখন বক্সারের যুদ্ধে এরা হেরে গেল, তখন এটা মানতে ওরা বাধ্য হয়েছিল। ঠিক আছে,
এই চুক্তিটার মাধ্যমেই ওরা কিন্তু এই যুদ্ধে হেরে যাওয়ার পর এই চুক্তিটা করতে ওরা বাধ্য হয়েছিল। চুক্তিটা কী ছিল? এলাহাবাদের প্রথম চুক্তি, ঠিক আছে, প্রথম এলাহাবাদ চুক্তি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইতিহাসে প্রথম মুঘল সম্রাট কে ছিলেন যিনি সম্পূর্ণভাবে ব্রিটিশদের পেনশনভোগীতে পরিণত হয়েছিল? বলো। তো ওদের উত্তর হচ্ছে শাহ আলম দ্বিতীয়কে। শাহ আলম দ্বিতীয়কে। বুঝতেই পারছো কেন, কোন টাইমের কথা বলা হচ্ছে। এই দেখো এখানে নিচে সব লেখা আছে। দেখো বলা হয়েছে বার্ষিক শাহ আলম দ্বিতীয়কে বার্ষিক 26 লক্ষ টাকা পেনশন দিয়ে এলাহাবাদের দুর্গে রেখে দেওয়া হয়। মানে তখনকার দিনে বার্ষিক 26 লক্ষ টাকা দিতে হোক, তোমাদের মনে হতে পারে যে এটা তো অনেক বেশি টাকা, 26 লক্ষ টাকা প্রতি বছর দেওয়া হতো। দেখো একটা রাজা, ও যদি রাজা থাকতো, ও যদি ঠিকঠাক কন্ট্রোল করতে পারতো, তাহলে অনেক কোটি কোটি টাকা ও রাজস্ব পেতে পারতো, ঠিক আছে। সেখানে ও মাত্র 26 লক্ষ টাকায় তাকে সন্তুষ্ট হতে হচ্ছে। আর 2 নম্বর কথা, ভারত সেই সময় ছিল সোনেকে চিড়িয়া বলা হতো। ভারতে সেই সময় যা ধন সম্পত্তি ছিল না, সেই সম্পত্তি মানে হিসাব করা যেত না। এত বিশাল সম্পত্তি বা ধন সম্পত্তি আমাদের দেশে ছিল তখন। সব লুটপাট করে নিয়ে ইংরেজরা তাদের নিজেদের দেশে নিয়ে চলে গেছে। আজকে কোহিনূর হিরেও দেখো কোথায় আছে, যারা চুরি করে নিয়ে গিয়েছিল তারা কিন্তু রাখতে পারেনি। এটা আছে ইউরোপে, ঠিক আছে, ইংল্যান্ডে আছে। পরবর্তী দেখো, কোন রোহিলা সর্দার 1788 সালে দিল্লির লালকেল্লায় ঢুকে বৃদ্ধ মুঘল সম্রাট শাহ আলমের চোখ উপড়ে অন্ধ করে দিয়েছিলেন? কোন রোহিলা সর্দার এটা করেছিল? এটা করেছিল গোলাম কাদরি, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, দেখতে পারো। পরবর্তী প্রশ্ন, লর্ড লেক এর নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী কত সালে দিল্লি লালকেল্লা দখল করে মুঘল সম্রাটকে নিজেদের সম্পূর্ণ সুরক্ষায় বা নিজেদের অধীনে নিয়ে চলে এসেছিল? লর্ড লেক এর নেতৃত্বে কত সালে দিল্লির লালকেল্লাকে সম্পূর্ণভাবে ইংরেজরা কবজা করে নিয়েছিল এবং সেই সম্রাটকেও তারা নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছিল? তো কত সালে এটা কথা বলা হচ্ছে? তো এটা হচ্ছে 1803 সালে। এটাও তাই অতটা ইম্পর্টেন্ট নয়। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাই ভাবছিলাম যে কখন আসবে। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কোন মুঘল সম্রাট দিয়েছিলেন? এটা পরীক্ষায় বহুবার এসেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন, ঠিক আছে। কেন দিয়েছিলেন এটা একটা স্টোরি আছে। দ্বিতীয় আকবর ও বলছিল দেখো এই যে ইংরেজরা যে পেনশন দিচ্ছে তাতে আমার হচ্ছে না, তো একটু ও আসলে মানে রাজা রামমোহন রায় তো খুব শিক্ষিত লোক ছিলেন, তিনি ইংরাজি ভালো বলতে পারতেন। তো তিনি যখন ইংল্যান্ডে যাচ্ছিলেন তখন তাকে চিঠি লিখে বলা হয় ওই রাজা রামমোহন রায়কে যে আপনি একটু রিকোয়েস্ট করুন ব্রিটিশ পার্লামেন্টে যেন আমাদের অর্থাৎ এই যে সম্রাটকে যে ভাতা দেওয়া হয় সেই ভাতার পরিমাণটা বাড়ানো হয়, ঠিক আছে। সেইটা বলার জন্য তিনি রাজা রামমোহন রায়কে পাঠিয়েছিলেন। তো যাই হোক, তো এই কারণেই তাকে রাজা উপাধি দিয়েছিল, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে কোন মুঘল সম্রাটের আমলে 1835 সালে মুঘলদের নামাঙ্কিত মুদ্রা তৈরি বা প্রচলন পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়? মানে মুঘলরা আর এরপর থেকে আর কিন্তু কয়েন চালু করতে পারবে না, মানে মুঘলদের কয়েন আর চলবে না। এবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত টাকশালগুলোকে অধিগ্রহণ করে নিয়েছে এবং তাদের টাকাই এখন থেকে এবারে বাজারে চলতে শুরু করলো, ঠিক আছে। তো এটা কার সময়কাল থেকে হয়েছিল? দ্বিতীয় আকবর, ঠিক আছে, আকবর নয় কিন্তু দ্বিতীয় আকবরের কথা বলছি, ঠিক আছে। দেখো এখানে বলেছে 1835 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের প্রতি আনুগত্য দেখানো বন্ধ করে এবং মুঘল নামাঙ্কিত মুদ্রার বদলে কোম্পানির নিজস্ব মুদ্রা চালু করেছিল, ঠিক আছে। তাহলে কত সালে এই ঘটনাটা ঘটেছিল? 1835 সালে। কার সময়কালে? দ্বিতীয় আকবরের সময়কালে। কী ঘটনাটা ঘটেছিল? মুঘল টাকা বন্ধ করে দিল, ব্যান করে দিল এবং কোম্পানি তাদের নিজস্ব টাকা চালু করলো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর, ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তো এই লোকটার নাম তোমাদের আগেও বলেছিলাম যে এই সেই লোক যাকে যখন মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল তখন এই লোকটাকেই, এই শাসকটাকেই তোমার লিডার হিসেবে বেছে নিয়েছিল ভারতের মানুষ, ঠিক আছে, ইংরেজদের থেকে মুক্তি পাওয়ার জন্য।
কিন্তু এরাও যে খুব ভালো লোক ছিল তা নয়, ঠিক আছে, এরাও খুব অত্যাচার করেছিল, তবে ইংরেজদের মতো এরকম নয়। ইংরেজরা তো আমাদেরকে মানুষ বলেই মনে করতো না। যাই হোক, তাহলে ওসব বাদ দাও। দেখো আমরা দেখব যে দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের 19তম এবং শেষ মুঘল সম্রাট। তিনি একজন বিখ্যাত উর্দু কবিও ছিলেন, ঠিক আছে। তো কবি মানুষ শাসন কাজে অত ভালো ছিল না, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে 26 নম্বর প্রশ্নে 1857 সালে মহাবিদ্রোহের গ্রেট রিভল্ট অফ 1857 সময় ভারতের বিদ্রোহী সিপাহীরা কাকে শাহেনশাহ ই হিন্দুস্তান বা ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। তো আমি এই কিছুক্ষণ আগে এটা বললাম যে বাহাদুর শাহ জাফরকে তারা শাহেনশাহ ই হিন্দুস্তান বা ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল। কখন? যখন তোমার 1857 সালে যখন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ শুরু হয়, ঠিক আছে, তখনকার ঘটনা এটা। দেখো 1857 সালে মে মাসে মিরাট এবং দিল্লির সিপাহীরা লাল কেলায় গিয়ে বৃদ্ধ বাহাদুর শাহ জাফরকে বিদ্রোহের নেতৃত্ব দিতে অনুরোধ করেন এবং তাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 1857 সালে বিদ্রোহ দমনের পর ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে বন্দি করে কোথায় নির্বাসিত বা এক্সাইল করেছিলেন? তো যখন ইয়েটা হলো, মানে বিদ্রোহটাকে যখন দমন করলো ওই 1857 সালে, দমন করার পর ব্রিটিশরা ওই যে যাকে সবাই মিলে সম্রাট ঘোষণা করেছিল বাহাদুর শাহ জাফর, ওই তাকে কোথায় গিয়ে তাকে নির্বাসিত করা হয়েছিল? তো তাকে নিয়ে রেঙ্গুনে, মায়ানমারে যে রেঙ্গুন রয়েছে সেই রেঙ্গুনে গিয়ে তাকে পুড়ে দেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটেছিল, ঠিক আছে। ব্রিটিশ ক্যাপ্টেন হাডসন সম্রাটকে হুমায়ুনের সমাধি থেকে বন্দি করেন এবং বিচারে দোষী সাব্যস্ত করে রেঙ্গুনে পাঠিয়ে দেন এবং সেখানেই তিনি মারা গিয়েছিলেন। বলছে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর কত সালে রেঙ্গুনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তার সমাধি রয়েছে, ঠিক আছে। কত সালে বলো? তো তিনি মারা গিয়েছিলেন 1862 সালে, ঠিক আছে। 1862 সালে তিনি মারা গিয়েছিলেন। তো সেখানেই তার মৃত্যু ঘটেছিল আর সেখানেই তার সমাধি রয়েছে। বেশ, দেখো এখানে বলা হয়েছে একটা ব্যাখ্যাটা খুব সুন্দর, পড়ো। বলেছে 1862 সালে 7ই নভেম্বর নির্বাসিত অবস্থায় 87 বছর বয়সে রেঙ্গুনে তার মৃত্যু হয়। তার সমাধিতে লেখা আছে যে তিনি এতটাই দুর্ভাগ্যবান ছিলেন যে নিজের মাতৃভূমিতে দফন হওয়ার জন্য 2 গজ মাটিও পাননি তিনি। দেখো বলেছে সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের আমাদের, কোন মুঘল সম্রাট জাফর ছদ্মনামে উর্দু কবিতা বা গজল লিখতেন? উর্দু কবিতা বা গজল লিখতেন কে? জাফর নাম নিয়ে। তো আমরা এর সম্পর্কে এতক্ষণ ধরে পড়ছি। বাহাদুর শাহ দ্বিতীয় বা বাহাদুর শাহ জাফর বলা হয়ে থাকে, ঠিক আছে। জাফর কথার অর্থ হচ্ছে বিজয়, জাফর কথার অর্থ হচ্ছে বিজয়, ঠিক আছে। মির্জা গালিব তাদের দরবারের সাথে যুক্ত ছিলেন, বেশ, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্নটা এবং শেষ আজকের প্রশ্ন আমরা দেখে নেব। বলেছে যে কোন আইনের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পদের আনুষ্ঠানিক অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ ক্রাউনের হাতে চলে যায়? সেটা কত সালে? অপশন সি, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। কিন্তু এর মানে এই নয় যে এতদিন পর্যন্ত মুঘলরা শাসন করছিল। মুঘলদের কন্ট্রোল বহু আগে থেকে শেষ হয়ে গেছে। ওই যে তোমাদের বলেছিলাম এলাহাবাদের চুক্তি যেটা হয়েছিল 1765 খ্রিস্টাব্দে, তখন থেকেই মুঘলরা শাসন করছে। কিন্তু এবার কি হলো, তখন থেকে ইংরেজরা শাসন করছে। তো ইংরেজরা তখন, ইংরেজ বলতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতো। 1858 এই যে অ্যাক্টটার কথা বললাম, এই অ্যাক্টের পর থেকে ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ এবার সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট থেকে এবারে নিয়ন্ত্রণ করা হবে ভারতকে, ঠিক আছে। এরপর থেকেই শুরু হচ্ছে আসল রিয়েল মডার্ন হিস্ট্রি, ঠিক আছে। তো এরপর থেকে আমরা মডার্ন হিস্ট্রি চালু করে দেবো, আর বেশি দেরি না করে আমরা শুরু করে দেবো, কারণ অনেকটা পড়ার আছে সেখানে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন সিরিজে, ঠিক আছে, মডার্ন হিস্ট্রি। বাই।